তো আমরা একটু সিরিয়ালি আগাই। ফার্স্ট অফ অল হচ্ছে আমি চাই না যে তোর একদম কোনোভাবেই খারাপ হোক। তো আমার এটা বুঝতে অনেক কষ্ট হইতেছিল কিছু কারণে। তো তাই ভাবলাম তোকে তোকে একটু ভিডিও করে দিই। যেমনি হোক কালকে প্লিজ পরীক্ষাটা ভালো দে, এটা আমার রিকোয়েস্ট। আমি জানি তোকে অনেক বেশি একটা ডিফিকাল্টিসের মধ্যে দিয়ে যাইতে হইতেছে ফ্যামিলির কারণে, অনেক বেশি, মানে আনবিয়ারেবল, আই ক্যান ফিল দ্যাট। বাট আমার পক্ষ থেকে আসলে মনে হইলো যে তোকে এই পরীক্ষাটা ভালো দেওয়া দরকার। আহ, তো আমি একটু বলি, আমার কথাটা একটু বোঝার ট্রাই করিস ক্লিয়ারলি। আচ্ছা, তো আমি জিনিসগুলো একটু অন্যভাবে ডেসক্রাইব করব, ডিরেক্ট লাইন টু লাইন যাবো না, খুব একটা বেশি কঠিন না, বাট লেটস ডু ইট। ফার্স্ট অফ অল ফ্লোটিং রেট লোন। তো ফ্লোটিং রেট লোনটা কি? ফ্লোটিং রেট লোন হইতেছে যে ইন্টারেস্ট রেট যেটা আমার কন্টিনিউয়াসলি চেঞ্জ হইতে থাকে। সো এইটা ডিপেন্ড করে আমার ব্যাংকের আমার একটা ইন্টারেস্ট রেট, এটা যদি আমার মার্কেটের ইন্টারেস্ট যদি ওঠানামা করে, আমার ব্যাংকের ইন্টারেস্ট রেটটা যদি ওঠানামা করে, তখন সেটাকে আমরা ফ্লোটিং রেট বলবো। অ্যাডজাস্টেবল রেট মর্গেজ কি? অ্যাডজাস্টেবল রেট মর্গেজ হইতেছে যেটার ইন্টারেস্ট রেট ফিক্স না, আর এটা হচ্ছে মার্কেট কন্ডিশন অনুযায়ী এটা চেঞ্জ হইতে থাকে। লাইক প্রথম দিকে আমার ইন্টারেস্ট রেট কম, পরে মার্কেট ইন্টারেস্ট রেট বেড়ে গেছে, তখন আমারও হচ্ছে গিয়ে ইন্টারেস্ট রেট বেড়ে যাবে, লাইক দ্যাট। তো ফার্স্ট অফ অল ইন্ডেক্স। ইন্ডেক্সটা কি? ইন্ডেক্সটা হইতেছে যে আমার ইন্টারেস্ট রেট যেটা, সেটা হচ্ছে কতখানি চেঞ্জ হবে ইকোনমিক কন্ডিশনের উপরে বেস করে। লাইক আমার ইন্ডেক্স যদি 6% হয় আর মার্কেটের ইন্টারেস্ট রেট যদি 6 থেকে 8% হয়ে যায়, তখন আমারও হচ্ছে গিয়ে 8% হয়ে যাবে। তখন এই যে 2%, এটাকে আমরা ইন্ডেক্স বলবো। ইন্ডেক্স মানে হচ্ছে ডেভিয়েশন বা চেঞ্জ। মার্জিনটা কি? মার্জিন হইতেছে ওই যে 6% থেকে 8% হয়ে যাওয়ার কারণে এই যে 2% যে বেড়ে গেল, এইটাকে বলি আমরা মার্জিন। মার্জিনের আরেকটা নাম হচ্ছে এক্সট্রা পার্সেন্টেজ। দেন হচ্ছে কম্পোজিট রেট। কম্পোজিট রেট হচ্ছে আগে আমার ইন্ডেক্স ছিল 5%, অ্যান্ড পরে মার্জিনের কারণে ওটা 3% যোগ হয়েছে। যোগ হয়ে যাওয়ার কারণে আমার পরে টোটাল যে ইটা আসলো, ভ্যালুটা আসলো ইন্টারেস্ট রেট 5 আর 3 8, এই 8%টাকে আমরা টোটাল ইন্টারেস্ট রেট বা কম্পোজিট রেট বলি। রিসেট ডেটটা কি? রিসেট ডেট হচ্ছে নির্দিষ্ট সময় পরে পরে যখন আমাদের ইন্টারেস্ট রেট যেটা আছে সেটা চেঞ্জ হয়। জেনারেলি এটা মিনিমাম 6 মাস থেকে 5 বছর এই টার্ম পরে পরে আমাদের ইন্টারেস্ট রেটগুলো এরকম চেঞ্জ হইতে থাকে। নেগেটিভ অ্যামোর্টাইজেশনটা কি? নেগেটিভ অ্যামোর্টাইজেশন যে কাইন্ড অফ এরকম যে আমার এখন প্রতি মাসে 500 টাকা সুদ দিতে হইতেছে, কিন্তু আমি আমার ক্যাপাবিলিটি আছে দেওয়ার 400 টাকা। তাহলে যে এই 100 টাকা, এই 100 টাকা আমার যে লোন ব্যালেন্স, লাইক আমি 2 লক্ষ টাকা লোন নিয়েছিলাম, সেই 2 লক্ষ টাকার সাথে এই 100 টাকা যোগ হয়ে যাবে। সো আমাকে লোন পে করতে হবে 2,01,00,000 টাকা। সো এইটাকে আমরা বলি নেগেটিভ অ্যামোর্টাইজেশন। ক্যাপস। ক্যাপস মানে হইতেছে আমার ইন্টারেস্ট রেট যে 5% থেকে 8% হয়ে যাইতেছে, সো এটা তো অনেকের জন্য খারাপ, ইনভেস্টরদের জন্য খারাপ। সো এখানে গভর্নমেন্ট একটা ক্যাপস দিয়ে দেয় বা একটা ক্যাপ দিয়ে দেয়, মানে লিমিট করে দেয় যে আপনি হায়েস্ট 7% পর্যন্ত যাইতে পারবেন, এর উপরে যাইতে পারবেন না। এটাকে আমরা বলি ক্যাপস। ফ্লোর। ফ্লোর হইতেছে যে আপনি মিনিমাম কত টাকা মানে অনেকে দেখা যাবে যে নিজের লাভ করার জন্য 2% 3% চার্জ করতে পারে, তখন তো একটা মার্কেটে ন্যাফটি কম্পিটিশন শুরু হয়ে যাবে। সো এই জন্য ফ্লোরও সেট করে দেওয়া হয় যে আপনি 5%-এর নিচে নামতে পারবেন না। এরপরে হচ্ছে অ্যাসেম্বিলিটি। অ্যাসেম্বিলিটি মানে হচ্ছে আমার যে লোন, এই লোনটা চাইলে আমি আরেকজনকে দিয়ে দিতে পারি যে ভাই আমি এত টাকা পরিশোধ করছি, আপনি বাকি টাকা পরিশোধ করেন, এই নেন অ্যামাউন্ট, আমি আর পারতেছি না। তো আমার লোনটা যখন আরেকজনের উপরে দিয়ে দিব, তখন আমরা অ্যাসেম্বিলিটি বলি। ডিসকাউন্ট পয়েন্ট। ডিসকাউন্ট পয়েন্ট হইতেছে আমি ভবিষ্যতে যাতে আমাকে ইন্টারেস্ট রেট কম পে করতে হয়, এই জন্য যদি আমি ইনিশিয়ালি কিছু টাকা দিয়ে দিই, লাইক আমি 5 লক্ষ টাকা ঋণ নিতেছি 10% ইন্টারেস্ট রেট, কিন্তু আমি যদি এখন তো আমাকে দিতে হবে কত, 50,000 টাকা। তো আমি 50,000 টাকার জায়গায় যদি 1,00,000 টাকা দিই, 1,00,000 টাকা দিয়ে বলি বিনিময়ে আপনি আমার ইন্টারেস্ট রেট 7% করে দেন, তখন সেটাকে আমরা বলবো ডিসকাউন্ট পয়েন্ট বা আপফ্রন্ট ফি। দেন হচ্ছে প্রিপেমেন্ট প্রিভিলেজ। এই যে আমি হচ্ছে যদি লোন অনেক আগেই পে করে দেই, তখন হয়তো বা আমাকে কিছু টাকা কম দেওয়া লাগে, যেটাকে আমরা প্রিপেমেন্ট প্রিভিলেজ বলি। দেন হচ্ছে লক আউট। লক আউট হচ্ছে অনেকে দেখা যায় যে
1 মাসের মধ্যে লোন বা 2 মাস 3 মাসের মধ্যে লোন দিয়ে দেয়, তখনও দেখা যায় ব্যাংকের লস হয়, কারণ লং টার্মে যদি তারা লোন দিয়ে রাখে তখন যত ইন্টারেস্ট রেট পাবে তত তারা লাভ। কিন্তু যদি লক আউট যদি এরকম হয়ে যায় তারা 1-2 মাসের মধ্যে রিপে করে দিল, তখন তো এটা তাদের জন্য খারাপ। সো এইটাকে বন্ধ করার জন্য লক আউট করে দেয় যে আপনি এই 5 বছরের মধ্যে লোন পরিশোধ করতে পারবেন না। দেন হচ্ছে কনভার্সন অপশন। তো অনেকে চাইলে অ্যাডজাস্টেবল রেট মর্টগেজ থেকে ফিক্সড রেট মর্টগেজে শিফট হইতে পারে, তখন যেই লোনগুলোতে এরকম শিফটিং অপশন আছে, অ্যাবিলিটি আছে, সেগুলোকে আমরা বলি কনভার্সন অপশন। সো এইগুলো থেকে কোয়েশ্চেন আসবে না, এগুলো জাস্ট আমরা শর্ট টার্মের জন্য শিখে রাখলাম যাতে ফিউচারে আমাদের কাজে লাগে। স্যার বলছিল এইটা দিতে পারে। ফার্স্টটা হচ্ছে 3/1, দেন হচ্ছে 5/1, দেন হচ্ছে 7/1। তো এইটার মানে কি, এটা হচ্ছে ARM এর আমাদের ফিক্সড ইন্টারেস্ট রেট নিয়ে বলে। তো 3/1 ARM মানে প্রথম 3 বছর আমার ইন্টারেস্ট রেট ফিক্সড থাকবে, তারপর 3 বছর পরে থেকে আমার ইন্টারেস্ট রেট প্রতি বছর বছর চেঞ্জ হতে থাকবে। 5/1ও সেম, 5 বছর সেম থাকবে, 5 বছর পরে প্রতি বছর বছর চেঞ্জ হতে থাকবে। 7/1 মানে হচ্ছে 7 বছর সেম থাকবে, তারপর থেকে প্রতি বছর চেঞ্জ হতে থাকবে। এখন 7/3 যদি থাকতো, তার মানে প্রথম 7 বছর ফিক্সড রেট, এই 7 বছরের পরে যদি 3 থাকে 7/3, তার মানে প্রতি 3 বছর পরে পরে তখন হচ্ছে আমার রেটটা চেঞ্জ হতে থাকবে। দেন আমাদের কোশ্চেন দিতে পারে আমরা হাইব্রিড লোন কেন চুজ করবো। ফার্স্ট অফ অল হচ্ছে ইন্টারেস্ট রেট সেটা হচ্ছে ফিক্সড রেট থেকে কম। দেন হচ্ছে গিয়ে আমাদের এটা শর্ট টার্ম, যারা হচ্ছে আমরা শর্ট টার্মের জন্য যখন লোন নেই এটার জন্য খুবই ভালো। আর আমাদেরকে যদি মার্কেট রেট যদি ইনক্রিজ হয় তখন আবার আমাদেরকে হাইয়ার রেট পে করা লাগে, এটা একটা আবার ডাউন সাইড। আচ্ছা, যখন বড়োয়ার আর লেন্ডার আমাদের কোনো একটা মানে মর্টগেজ নিয়ে যখন একটা ডিলে আসে বা একটা যখন চুক্তিতে আসে, তখন তারা 3টা বিষয় নিয়ে কথা বলে। ফার্স্ট অফ অল হচ্ছে এক্সপেক্টেড স্টার্ট রেট, মানে ইনভেস্টর সে কত রেট এক্সপেক্ট করতেছে, যে আমি যার কাছ থেকে টাকা ধার নিব সে কত % চার্জ করতে পারে। সাপোজ আমি চার্জ করলাম 10, চিন্তা করলাম যে আমাকে যে ব্যাংক লোন দিবে সে আমাকে 10% হারে দিবে। দেন আমি অ্যাকচুয়াল স্টার্ট রেট হিসাব করলাম, অ্যাকচুয়াল স্টার্ট রেট মানে অ্যাকচুয়ালি আমি চাইছিলাম 10%, পরে দেখলাম সেটা 15% হয়ে গেল, এটাকে আমরা বলতেছি অ্যাকচুয়াল স্টার্ট রেট। দেন হচ্ছে টিজার রেট। সো এইটা হইতেছে আমাদের যখন শুরু হওয়ার প্রথমে যখন আমার ইন্টারেস্ট রেট আমার 10% দেওয়ার ক্যাপাবিলিটি থাকে না, তখন যদি আমাকে প্রথম দিকে যদি অল্প অল্প ইন্টারেস্ট রেট পে করতে হয়, লাইক 10%-এর জায়গায় প্রথম 2 বছর 5%, তারপরে বছরগুলো থেকে 10% করে পে করতে হয়, তখন সেটাকে আমরা টেজার রেট বলতেছি। এখন আসি আমাদের সবচাইতে ঝামেলার জায়গায়, এইটা আমরা আপাতত অ্যাভয়েড করব, এটা আমরা একদম শেষের দিকে দেখব। দেন আসে আমাদের চ্যাপ্টার 8। চ্যাপ্টার 8-এ আমাদেরকে বলতে পারে যে আন্ডার রাইটিংয়ে কী কী ডিফল্ট রিস্ক আছে। প্রথমে হচ্ছে এখানে আমাদের কোন কোন প্রসেসের মধ্যে দিয়ে যাইতে হয়, সেই প্রসেসটা একটা লোন অফিসার একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে কমপ্লিট করে। প্রথমটা হচ্ছে লোন ইভ্যালুয়েশন। প্রথমে এইখানে যে লোন অফিসার সে দেখবে যে যেই লোকটা লোন নিতে আসছে তার আসলে ক্যাপাবিলিটি কতখানি, ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি কতখানি। এরপরে ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি যদি ভালো হয় দেন সে নেক্সট স্টেজে যায়, সেখানে হচ্ছে ডিফল্ট ইন্স্যুরেন্স। ডিফল্ট ইন্স্যুরেন্সটা কি, ইনভেস্টরকে একটা ডিফল্ট ইন্স্যুরেন্স করতে হয়, যে সে যদি টাকা না দিতে পারে ইন্স্যুরেন্স কোম্পানি টাকা দিবে, সো একটা ইন্স্যুরেন্স করতে হয়। দেন হচ্ছে থার্ড পার্টি সেল অন দ্য লোন। এইখানে লেন্ডার চাইলে একটা অপশন অ্যাড করে দিতে পারে যে যদি আমার বড়োয়ার যদি পেমেন্ট যদি না করতে পারে তখন এই লোনটা আমরা কোনো একটা থার্ড পার্টির কাছে ট্রান্সফার করে দিতে পারবো, এটাকে আমরা বলতেছি থার্ড পার্টি সেল অন লোন। দেন হচ্ছে মেইন রিস্ক অ্যাসেসমেন্ট রেশিও। তো মেইন রিস্ক অ্যাসেসমেন্ট রেশিও আমাদেরকে বলতেছে পেমেন্ট টু ইনকাম রেশিও। প্রথমে এখানে 2টা জিনিস দেখো, একটা হচ্ছে পেমেন্ট টু ইনকাম রেশিও আর একটা হচ্ছে লোন টু ভ্যালু রেশিও। পেমেন্ট টু ইনকাম রেশিও যে আমাকে কত টাকা প্রতি মাসে মাসে মর্টগেজ পে করতে হইতেছে আর আমার ইনকাম কত টাকা। সাপোজ আমার প্রতি মাসে মাসে দিতে হইতেছে 1.5 লক্ষ টাকা আর আমার ইনকাম 1 লক্ষ টাকা, তার মানে কি এটা রেশিও হাই হবে। আর রেশিও হাই মানে কি, আমার এই পেমেন্টটা ডিফল্ট হয়ে যাওয়ার চান্স বেশি, কারণ যেহেতু আমার পেমেন্ট বেশি আমার ইনকামের থেকে। দেন হচ্ছে লোন টু ভ্যালু রেশিও, সেটা হচ্ছে আমার লোন অ্যামাউন্ট আর ভাগ প্রপার্টি ভ্যালু। এখন আমার লোন অ্যামাউন্ট হচ্ছে গিয়ে 2 কোটি আর আমার প্রপার্টি ভ্যালু হচ্ছে 5 কোটি। তো এইখানে আমার যদি হায়ার এলটিভি থাকে তার মানে হচ্ছে আমার
লস হওয়ার চান্স বেশি। কিন্তু যদি লোয়ার এলটিভি থাকে, লাইক আমার লোন অ্যামাউন্ট অনেক বেশি, অনেক কম প্রপার্টি ভ্যালুর থেকে, তখন হচ্ছে কি আমার ডিফল্ট হলেও লস হওয়ার কোনো সুযোগ নাই। আমাদেরকে কোয়েশ্চেন করা হইতে পারে যে আন্ডার রাইটিং প্রসেসটা কীরকম। আন্ডার রাইটিং প্রসেসটা হচ্ছে প্রথমে আমাদের বড়োয়ার ইনকাম দেখা হয়, যে আমার যে টাকা নিচ্ছে তার ইনকাম কতখানি। তারপরে দেখা হয় যে বড়োয়ার অ্যাসেটটা ভেরিফাই করা হয় যে সেই যে অ্যাসেটটা আছে সেই অ্যাসেটটা আসলেই তার কিনা, সে এইটার জন্য তার কাছে এনাফ টাকা আছে কিনা, বা সে কোনো ডাউন পেমেন্ট করতে পারতেছে কিনা। ডাউন পেমেন্ট কি, আমি চাইলেই একটা জিনিসের জন্য 10 লাখ টাকা লোন নিতে পারবো না। ওই 10 লাখ টাকার জিনিসটার দাম আমি ব্যাংক থেকে 6 লক্ষ টাকা নিতে পারবো, বাকি 4 লাখ টাকা আমার নিজের হইতে হবে। এই 4 লাখ টাকাকে আমরা বলি ডাউন পেমেন্ট। সো ওই লেন্ডার, ওই বড়োয়ারের ওই ডাউন পেমেন্টের ক্যাপাবিলিটি আছে কিনা। দেন আসে অ্যাসেসমেন্ট অফ ক্রেডিট হিস্টোরি। এইখানে দেখা হয় যে এই যে লোকটা লোন নিচ্ছে সে প্রিভিয়াসলি ব্যাংক বা এরকম কোনো ব্যাংকের সাথে বা কোনো প্রতিষ্ঠানের সাথে 2 নাম্বারই করছে কিনা টাকা পয়সা নিয়ে। দেন দেখা হয় এস্টিমেটেড হাউস এক্সপেন্স। সো এইখানে দেখা হয় যে আমার যে লোক, সেই যে বড়োয়ার, তাকে মান্থলি কত টাকা মর্টগেজ হিসাবে দিতে হইতেছে, প্রপার্টি ট্যাক্স কত টাকা দিতে হচ্ছে, এরকম যত কস্ট তাকে কত টাকা দিতে হচ্ছে। আদার অব্লিগেশনস হইতেছে গিয়ে তার অন্যান্য কোনো লোন আছে কিনা, লাইক কার লোন, স্টুডেন্ট লোন, ক্রেডিট কার্ড, এরকম কোনো লোন টোন আছে কিনা। দেন আসতেছে হচ্ছে কম্পেনসেটিং ফ্যাক্টরস। কম্পেনসেটিং ফ্যাক্টরস কীরকম, পজিটিভ ফ্যাক্টরস দ্যাট মে অফসেট উইকনেস ইন আদার এরিয়াস সাচ অ্যাজ হায়ার ডাউন পেমেন্ট। তো এইখানে হচ্ছে গিয়ে আমাদের এই জিনিসটা আমরা চাইলে এখন বাদ দিতে পারি, এটা নিয়ে আমরা ঘাটবো না, কারণ এখন আমাদের এটা নিয়ে ঘাটার সময় নেই। দেন হচ্ছে বড়োয়ার চাইলে কোন কোন স্ট্র্যাটেজি, এটা খুবই ইম্পর্ট্যান্ট। বড়োয়ার চাইলে লোন নেওয়ার সময় কোন কোন স্ট্র্যাটেজি ফলো করতে পারে আন্ডার রাইটিং পিরিয়ডে। প্রথমে হচ্ছে গিয়ে লক ইন পিরিয়ড অ্যান্ড ফি। সো লক ইন হইতেছে গিয়ে এইটা আমাকে গ্যারেন্টি করবে যে একটা স্পেসিফিক পিরিয়ড পর্যন্ত আমার ইন্টারেস্ট রেট কোনো চেঞ্জ হবে না। 350 না, 350 120 করে রাখছে। দেন হচ্ছে প্রিপেমেন্ট পেনাল্টি। প্রিপেমেন্ট পেনাল্টিতে সে হচ্ছে গিয়ে একটা রাখতে পারে যে আচ্ছা একটু পরে, আমি 15 মিনিট পরে খাবো। প্রিপেমেন্ট পেনাল্টিতে এইটা করা হয় যে আমাদের সে যদি এই জিনিসটা চাইলে বন্ধ করে দিতে পারে, যে আমি হয়তো আগে লোন পে করে দিতে পারি কিন্তু আপনারা আমাকে কোনো চার্জ করবেন না। দেন হচ্ছে প্রাইভেট মর্টগেজ ইন্স্যুরেন্স। সো এইখানে তারা চাইলে একটা 20% ডাউন পেমেন্ট করে ফেলতে পারে, লাইক 10 লক্ষ টাকা, তারা 2 লক্ষ টাকা, মানে বড় 2 লক্ষ টাকা ডাউন পেমেন্ট করে ফেলতে পারে, যাতে করে বাকি 8 লক্ষ টাকার উপর তাকে লোন দিতে, মানে ইন্টারেস্ট দিতে হয়, পুরো টাকার উপর যাতে হঠাৎ করে তার উপর প্রেশার না আসে। তো এরপরে হচ্ছে পিএমআই, মানে অপশন টু এলিমিনেট পিএমআই অ্যান্ড এফএইচএ ইন্স্যুরেন্স আফটার ক্লোজিং। সো চাইলে তারা যাতে ইন ফিউচার পিএমআই বন্ধ করে দিতে পারে, লাইক এই প্রাইভেট মর্টগেজ ইন্স্যুরেন্সটা যাতে বন্ধ করে দিতে পারে। দেন হচ্ছে সাবপ্রাইম লোন। সো যারা হচ্ছে হাই রিস্ক, অনেক বেশি, মানে যাদের পুর ক্রেডিট, মানে তারা আগে লোন নিয়ে অনেক 2 নাম্বারই করছে, এই রকম ব্যক্তিদেরকে আমরা কিছু রিস্কিয়ার অপশন দিব, মানে হচ্ছে তাদেরকে ওর কাছ থেকে আমরা অনেক হাই ইন্টারেস্ট রেট চার্জ করবো। দেন হচ্ছে পাওয়ার পেমেন্ট অপশন। পাওয়ার পেমেন্ট অপশনটা কি, যে এমন একটা স্ট্র্যাটেজি যেখানে বড়োয়ারকে যে মান্থলি পেমেন্ট তার থেকে অনেক বেশি পে করবে। এইটার ফলে তার প্রিন্সিপাল যেটা, লাইক 10 লক্ষ টাকাটা 9.5 লাখ টাকা, 8 লাখ টাকা, এরকম প্রতি সময় তাড়াতাড়ি করে ওই প্রিন্সিপাল অ্যামাউন্টটা কমতে থাকে। তো এইটা হচ্ছে অনেক ভালো একটা অপশন, পাওয়ার পেমেন্ট অপশন। প্রথম দিকে অনেক বেশি বেশি করে তারা পে করে। আর এইটা আমাদের এখন দেখার দরকার নাই, এইটাও দেখার দরকার নাই, এটাও দেখতে হবে না। আচ্ছা, এইটা পরপর 3 বছর আসছে। তো এই দুইটা গ্রাফ নিয়ে আমাদেরকে এরকমই করতে পারে। ডিমান্ড অ্যানালাইজ, এখানে কোশ্চেন দিবে যে অ্যানালাইজ দ্য ডিমান্ড ইন রিয়েল এস্টেট, তখন আমাদেরকে এরকম 2টা গ্রাফ আঁকতে হবে। তো আমাদের এখানে কিছু কি কনসেপ্টে আসতে হবে। ফার্স্ট অফ অল হচ্ছে মার্কেট রেট অ্যান্ড ডিমান্ড।
সো রেন্ট ডিপেন্ড করবে যে রিয়েল এস্টেটে যে আমার কতখানি স্পেস অ্যাভেলেবল আছে এবং কতখানি স্পেস আমার ভাড়াটিয়া চাইতেছে। সো দুইজনের যেখানে এগ্রি হবে সাপ্লাই অ্যান্ড ডিমান্ডে, সেটাকে আমরা ইকুইলিব্রিয়াম মার্কেট রেন্টাল রেট বলবো। লাইক আমি হচ্ছে গিয়ে বাড়িওয়ালা, আমি বললাম 2 লক্ষ টাকা, আপনি বললেন 1.5 লক্ষ টাকা, তো আমরা দুজনে এগ্রি হলাম, সো আমাদের ইকুইলিব্রিয়াম পয়েন্ট হবে 1.5 লক্ষ টাকায়, এইটাই। সো হাউ স্পেস ইজ লিস্ট, প্রথমে হচ্ছে কিছু কিছু বাড়ির কিছু কিছু জায়গা অলরেডি লিজ দেওয়া থাকে, কিছু কিছু জায়গা ভাড়া থাকে, মানে এখনও ভাড়া দেওয়া হয় নাই এমন থাকে। আর মার্কেট রেট মানে আমার মার্কেটের রেন্ট ডিপেন্ড করবে আমার ওই প্রপার্টিটার কতখানি, ডিমান্ড কতখানি। এখন আমরা আসি হইতেছে এই গ্রাফটাতে। সো প্রথমে হচ্ছে এইটা হচ্ছে আমাদের রেন্ট পার ইউনিট, আর এইটা হচ্ছে আমাদের মার্কেট রেন্ট, আর এইটা হচ্ছে মার্কেটে ভাড়া হচ্ছে সাপোজ এখানে 100 টাকা, আর আমার কাছে জায়গা ফাঁকা আছে 1 লক্ষ, এখানে আছে 1 লক্ষ স্কোয়ার ফিট। সো আমার কাছে একজন ভাড়াটিয়া আসলো, এসে আমাকে বলল যে আমাকে 70,000 স্কোয়ার ফিট দেন, ডিমান্ড করলো এই যে এখানে 70,000 স্কোয়ার ফিট। আমিও তাকে 70,000 স্কোয়ার ফিট এই প্রাইসে দিয়ে দিলাম। তাহলে আমার ইকুইলিব্রিয়াম পয়েন্টটা কী হইতেছে, এই জায়গায় যে এতখানি জায়গা আমি তাকে এই প্রাইস রেটে বা এই রেন্টে দিয়ে দিলাম, তাহলে এইটুখানি হইতেছে আমার 70,000 স্কোয়ার ফিট দিয়ে দিলাম। কিন্তু আমার এইখানেই ছিল কত, 1 লক্ষ স্কোয়ার ফিট, আমি এই পর্যন্ত দিলাম কত, 70,000 স্কোয়ার ফিট। তাহলে আমার ভ্যাকেন্সি থাকলো কত, 30,000 স্কোয়ার ফিট। সো এই 30,000 স্কোয়ার ফিটও কখনো কখনো যদি এখানে যদি আরেকবার যে 30,000 যে আমার ফাঁকা আছে, যদি এরকম হয় কখনো যে এইখানেও হচ্ছে একজন বলতেছে যে আমার 30,000 স্কোয়ার ফিট লাগবে, তখন এই 30,000 স্কোয়ার ফিটও যদি আমরা তাদেরকে দিয়ে দেই, তখন এইটা হবে আমার আরেকটা ইকুইলিব্রিয়াম 2, মানে তখন আমার কাছে আর কোনো স্পেস ফাঁকা নেই। মানে এইটা ছিল আমার 70,000 একজনকে দিয়ে দিলাম, এখানে আমি 30,000 একজনকে দিয়ে দিলাম, আমার পুরাটা স্পেস অকুপাই হয়ে গেল। কিন্তু আমি যদি না দিই তখন আমার এই জায়গাটা যে ভ্যাকেন্সি বা ফাঁকা থেকে গেল, এইটাই বুঝাইতেছে। তো এখন আমরা ওইটাই আসি এটার গ্রাফে। তো এইখানে এক্স অ্যাক্সিস কি আমাদের অ্যামাউন্ট অফ স্পেস যেটা বাকি আছে, ওয়াই মানে ভার্টিক্যাল হচ্ছে আমাদের রেন্ট পার ইউনিট। তো এইখানে আমার সাপ্লাই অ্যান্ড ডিমান্ড, আমার মার্কেট রেন্ট কত হবে সেটা বলতেছে। ইকুইলিব্রিয়াম অকুপেন্সি আমাকে দেখাইতেছে যে আমি কতখানি স্পেস দিছি, এই যে এই পয়েন্টটা ইকুইলিব্রিয়াম অকুপেন্সি লাইক 70,000 স্কোয়ার ফিট। তারপরে আমাকে বাকি যেই ওই যে ভ্যাকেন্সি যেটা লেখা, যে 30,000 এটা আমার এখনও ফাঁকা আছে, এইটা হচ্ছে আমার হচ্ছে ফাঁকা আছে। সো আমার এখন কোয়েশ্চেন হইতে পারে যে কী জন্য আমার ওই জায়গাটা ফাঁকা আছে। সো প্রথম রিজন হইতে পারে যে বাড়িওয়ালা ভাবতেছে যে এই 30,000 যে স্কোয়ার ফিট এটাকে আমি আরও বেশি ভাড়ায় বিক্রি করতে পারবো, মানে ভাড়া দিতে পারবো। অথবা এমনও হইতে পারে যে সে এটা তার জামাইকে দিয়ে দিবে বা সে নিজে থাকবে। আরেকটা রিজন হইতে পারে যে নতুন একটা বিল্ডিং বানাইতে তার অনেক সময় লাগবে। আচ্ছা, সেকেন্ড অপশন বাদ দিই, আমরা উপরে যে দুইটা মানে রেন্টের ফিউচার ভ্যালু বেড়ে যেতে পারে, আর হচ্ছে আমার ওই জায়গাটা আমি অন্য কোনো পারপোজে ইউজ করতে পারি। তো এই দুইটা রিজনে আমার হচ্ছে আমি হয়তোবা ওই জায়গাটা ভ্যাকেন্ট রাখছি। দেন আমাদের সেকেন্ড গ্রাফে আমরা আসি। সেকেন্ড গ্রাফে আমার প্রথমে আমরা লেখাগুলো পড়ি, তাহলে আমাদের ওইখানে যেতে বুঝতে সুবিধা হবে। ধরলাম একটা এরিয়াতে লাইক আমাদের পুরান ঢাকায় অনেকগুলো নতুন কোম্পানি আসছে। নতুন কোম্পানি আসার কারণে আমাদের ওই এলাকার যে বাড়ি আছে সেই বাড়িগুলা ডিমান্ড বেড়ে গেছে, যে D0 থেকে D1-এ আসছে। অ্যান্ড মার্কেটের রেন্টও আমার R থেকে R1-এ বেড়ে গেছে। সো ডেভেলপাররা তখন কি করবে, ওই কোম্পানিদেরকে বাড়ি দেওয়ার জন্য তারা হচ্ছে নতুন নতুন বিল্ডিং বানাবে, মানে তারা সাপ্লাই বাড়ায় দিবে। আবার যেহেতু সাপ্লাই বেড়ে গেছে তখন কি হবে, আমাদের প্রাইস কমে যায় আমরা জানি। তখন আবার আমাদের যে প্রাইস যে R1 পর্যন্ত বেড়ে গেছিলো, R0 থেকে R1 পর্যন্ত বেড়ে গেছিলো ডিমান্ডের কারণে,
সাপ্লাই ডিমান্ড বেড়ে যাওয়ার কারণে, সাপ্লাই আবার বেড়ে যাওয়ার কারণে আমাদের ডিমান্ড মানে প্রাইস মানে রেন্ট যেটা সেটা R1 থেকে আবার R2-তে ডিক্রিজ করছে। সো আমাদের ডিমান্ড কমে গেলে আমাদের এখানে কি হয়, আমাদের ডিমান্ড কমে গেলে আমাদের রেন্টও কমে যায়। আমাদের জানি যেহেতু ডিমান্ড নাই তার মানে অনেক মানুষ নাই, সো ভ্যাকেন্সি বেড়ে যায়, আর ওই এলাকায় নতুন কোনো কনস্ট্রাকশন হয় না, আর ওল্ড যে বিল্ডিংগুলো আছে সেগুলো ভেঙে ফেলা হয়। এখন আমরা আসি এই গ্রাফটাতে। ওকে, এখন আমরা দেখলাম, এখন যদি আমরা আসি এই যে S0 যদি দেখি, মানে বাম দিকে যে ওয়েট, এইটা প্রতি 3 বছর পরে পরে দিতে সাপ্লাই এখানে ছিল, সরি এমনি দেখে, প্রথমে আমার ডিমান্ড ছিল এইখানে, দেন মার্কেটে এই এলাকায় অনেক মানুষ থাকার কারণে, কোম্পানিরা আসার কারণে, বেড়ে যাওয়ার কারণে ডিমান্ড এইখানে শিফট হয়ে গেছে। তো ডিমান্ড যখন এই জায়গা থেকে এই জায়গায় শিফট হয়েছে, উপরের দিকে আসছে, তখন কি হয়েছে, আমার প্রাইস এইখানে যে লেভেলে ছিল R1, তাই না, এই যে আর এটা এখানে গেছে, এই যে এইখানে আমার এই প্রাইসটা ছিল R0-তে ছিল, সরি R0-তে আমার প্রাইস চার্জ করতেছিলাম। যখন আমার ডিমান্ডটা বেড়ে গেল তখন আমাদের ডিমান্ডটা গিয়ে ছেদ করছে এইখানে, এখানে যদি আমরা এই পর্যন্ত যাই তখন দেখব এই R0 থেকে R1 পর্যন্ত এইটা বেড়ে গেছে। কিন্তু এই ডিমান্ড বেড়ে যাওয়ার কারণে আমি আবার বেশি সাপ্লাই দেওয়ার কারণে কি করলাম, এই সাপ্লাই আরেকটা আমি এই দিকে বাড়াই দিলাম, এই সাপ্লাই 0 থেকে সাপ্লাই 1-এ আসলো। এইটার কারণে কি হইল, আমার এইখান থেকে আরেকটা টান গেল, টান দেওয়ার কারণে যেহেতু অনেক অপশন অ্যাভেলেবল, তাই আমার রেন্টের প্রাইস এই R1 থেকে R2-তে নেমে আসলো। মানে আমরা জানি সাপ্লাই বেড়ে গেলে আমাদের প্রাইস কমে যায়, যার কারণে এই জিনিসটা এইভাবে আমাদের মুভ করছে। ওকে, আই হোপ তুই বুঝতে পারছিস। আচ্ছা, এরপরে আমাদেরকে কিছু ডিরেক্ট কোয়েশ্চেন দিতে পারে, লাইক ফার্মস কম্পিট ফর লোকেশনস দ্যাট ম্যাক্সিমাইজ দেয়ার প্রফিট। মানে ফার্ম হচ্ছে এমন সব কোম্পানি, এমন সব লোকেশনের জন্য হচ্ছে গিয়ে তারা কম্পিটিশন করে যেসব জায়গায় তাদের প্রফিট সবচেয়ে বেশি হবে, অ্যান্ড ওই কম্পিটিশন ফাইনালি নির্ধারিত করে যে ওই জায়গাটা, ওই জমিটা কীভাবে আর কি রিয়েল এস্টেট মার্কেটে এফেক্ট ফেলবে। সো এটা কীরকম, দ্য মোস্ট প্রফিটেবল লোকেশন উইল হ্যাভ দ্য হাইয়েস্ট রেন্ট। মানে যেসব জায়গায় আমার প্রফিটের লোকেশনটা অনেক ভালো, লাইক পুরান ঢাকা, ওই সব জায়গায় আমাদের রেন্ট অনেক বেশি হবে, ল্যান্ড ভ্যালু বেশি হবে, ডেভেলপমেন্ট বেশি হবে। আবার সিমিলার টাইপ অফ বিজনেস টেন্ড টু ক্লাস্টার ইন দ্য সেম এরিয়াস বেসড অন দ্য রেভিনিউ অ্যান্ড কস্ট নিড। আবার সেম টাইপ অফ বিজনেস অন্যান্য, মানে পুরান ঢাকার কিছু শ্যামনগরে যাইতে পারে, কিছু লক্ষ্মীবাজারে যাইতে পারে, তাদের রেভিনিউ বা ডিমান্ড যেখানে বেশি হবে তারা সেখানেই যাবে। আবার অ্যাট্রাকটিভ লোকেশন, যেসব জায়গায় পপুলেশন বেশি ওই সব জায়গায় হচ্ছে গিয়ে আবার ভাড়াও বেশি হবে। আবার যারা হচ্ছে যাদের কাছে টাকা কম, মানে কোস্ট সেন্সিটিভ কোম্পানি বা ফার্ম, তারা এমন জায়গা খুঁজবে যেখানে তাদের ভাড়া কম দিতে হবে পার স্কোয়ার ফিটে। দেন আমাদেরকে বলা হচ্ছে মেনি কোম্পানি লিজ নেয়, রিয়েল এস্টেট কোম্পানি না নেওয়ার জায়গায় তারা হচ্ছে ভাড়া নেয়, মানে অফিস বিল্ডিং ভাড়া নেয়। এটা রিজনটা কি, ফার্স্ট অফ অল হচ্ছে কস্ট ইফেক্টিভনেস। তার হচ্ছে লাগতো 20,000 স্কোয়ার ফিট একটা বিল্ডিং, তার পুরাটা ভাড়া কিনতে গেলে তার লাগবে হয়তো বা 1 লক্ষ স্কোয়ার ফিট, বাকি 80,000 স্কোয়ার ফিট তত কাজে লাগতেছে না। এই কারণে শুধু সে 20,000 স্কোয়ার ফিটই সে ভাড়া নিচ্ছে, বাকি 80,000 ফিট তো তার দরকার নাই। ক্যাপিটাল এফিসিয়েন্স, ওই যেটা আমরা বললাম, তার তো 20,000 স্কোয়ার ফিটের দরকার, তাতে 1 লক্ষ স্কোয়ার ফিট দরকার নাই। তো 20,000 স্কোয়ার ফিট ইউজ করার কারণে কি আমার ক্যাপিটাল এফিসিয়েন্ট হইতেছে, আমাকে বাকি 80,000 টাকার জন্য 80,000 স্কোয়ার ফিটের জন্য আমাকে হুদাই পে করতে হইতেছে না। দেন হচ্ছে অ্যাভয়েডিং রিয়েল এস্টেট ম্যানেজমেন্ট। ধরলাম আমি 1 লক্ষ স্কোয়ার ফিটের বিল্ডিংটা নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পরে কী হবে, আমার তো 20,000 স্কোয়ার ফিট লাগতেছে, বাকি 80,000 স্কোয়ার ফিট আমি কী করবো, ভাড়া দিব। সেই ভাড়া দেওয়ার কারণে আমার সেই রেন্ট কালেকশন করতে হবে, তাদের মেনটেনেন্স করতে হবে, তাদের ইন্স্যুরেন্স করতে হবে, আমার প্রপার্টি ট্যাক্স, বিল্ডিং ট্যাক্স, ইনকাম ট্যাক্স, কত কিছু দেওয়া লাগবে। তো এত প্যারার মধ্যে কে যায় ভাই। যেটা হচ্ছে অপারেশনাল ফ্লেক্সিবিলিটি, আমাকে যেহেতু আমার বাকি 80,000 স্কোয়ার ফিট দেখতে হবে, তখন তো আমার জন্য একটা প্যারা। সো আমি যদি না দেখি, লিজ দিলে তো আমি শুধু আমার 20,000 স্কোয়ার ফিটই দেখবো, তো বাকি 80,000 স্কোয়ার ফিটে কী হইতেছে না হইতেছে ওইটা আমার দেখার ব্যাপার না। আর যেহেতু অন্য কোনো কিছু আমার দেখতে হইতেছে না, সো আমি আমার কোর বিজনেস যেটা, মানে অ্যাকচুয়ালি যেই কাজের জন্য আমি বিল্ডিংটা ভাড়া নিছি সেখানে ফোকাস দিতে পারতেছি। আর যেহেতু আমি আমার নিজের কোর বিজনেসে ফোকাস দিতে পারতেছি, তার কারণে আমাকে অন্যান্য কোনো ডিফিকাল্টি সেভাবে ফেস করতে হইতেছে না।
দেন আন্ডার রাইটিং টেন্যান্টস ইন রিয়েল এস্টেট। সো টেন্যান্টস যারা মানে যারা ভাড়াটিয়া তাদেরকে কী জন্য আন্ডার রাইটিং প্রসেসের মধ্যে দিয়ে নিয়ে যাইতে হয়। সো আমাদেরকে ফার্স্ট অফ অল বুঝতে হবে আন্ডার রাইটিংয়ের পারপোজটা কী তাদেরকে দিয়ে করানোর। এইটা এনশিওর করা যে ভাড়াটিয়া সে যাতে ফিউচারে আমার ফাইন্যান্সিয়াল যে কস্ট মানে আমার যে ভাড়া সেটা যাতে সে পে করতে পারে ফার্স্ট অফ অল। সেকেন্ড হইতেছে আমার ক্যাশ ফ্লো, আমার যে প্রপার্টি থেকে যে ক্যাশ ফ্লোটা হবে সে যদি ভাড়া না দিতে পারে তাহলে আমি টাকা পাবো না, আমার তো ক্যাশ ফ্লো হবে না। এটা ইনশিওর করা যে সে আমাকে টাকাটা টাইম টু টাইম দিতে পারতেছে। এরপরে দেখা তার ক্রেডিট রেটিং কীরকম, সে অন্য জায়গায় লোন টোন মানুষের টাকা পয়সা মারছে কিনা, তার ব্যাংকের সাথে রিলেশনশিপ কীরকম, তার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস করা যে তার কোম্পানির অবস্থা কীরকম। দেন হচ্ছে আমার যদি টেন্যান্ট ডিফল্ট করার চান্স থাকে সেই ক্ষেত্রে যাতে আমি ইন্স্যুরেন্স চার্জ বেশি বা কম নিতে পারি বা ডিফল্ট প্রিমিয়াম আমি নিতে পারি। দের আসে হচ্ছে আমাদের জেনারেল কন্টেন্টস অফ লিজ। এটা বলছিল স্যার যে এটা আমি পরীক্ষায় দিব যে একটা লিজ টার্মের মধ্যে কোন কোন জিনিস উল্লেখ থাকে। ফার্স্ট অফ অল থাকে হচ্ছে কি আমাদের এই জিনিসটা একবার দেখে নিলেই বুঝবা, এটা আমার বললে এটা টাইম লস হবে। এটা যত একটা ফর্মের মতো, এটা দেখলেই বুঝতে পারবি তুই এটা। আর ওইখানে এই জিনিস যেগুলো আছে না এই জিনিসগুলো আবার এখানে আজাইরা করে লেখা, এটা আবার আলাদা করে পড়ার কোনো দরকার নাই। আচ্ছা এটা তো সেম জিনিসই। ওকে, এখন আমাদের এটা জাস্ট জেনে রাখি, এটা পরীক্ষায় দিবে না। সেটা হচ্ছে মেইন টাইপস অফ রেন্ট অ্যাডজাস্টমেন্ট। প্রথমে হচ্ছে ফ্ল্যাট রেন্ট। ফ্ল্যাট রেন্ট মানে কি পুরা লিজ টার্মে আমার রেন্ট সেম থাকবে। স্টেপ আপ রেন্ট কি একটা নির্দিষ্ট সময় পরে আমার রেন্ট বেড়ে যাবে। ইন্ডেক্স রেন্ট কি যেটা হচ্ছে আমার সিপিআই এর মতো, মানে একটা নির্দিষ্ট টাইম পরে পরে আমার ইন্টারেস্ট বা সরি আমার যে আমার যে রেট সেটা ইনফ্লেশনের সাথে সাথে বাড়তে থাকবে। ইনফ্লেশন 1% বাড়লে আমারও 1% বাড়বে এরকম। দেন হচ্ছে রেভিনিউ আর সেলস বেসড রেন্ট, মানে আমার যে বেস রেন্ট, সাপোজ আমার একটা শপিং মলকে ভাড়া দিলাম, তাদেরকে প্রতি মাসে 10 লাখ টাকা দিতে হয়। আর আমি বললাম প্রতি মাসে যদি আপনার রেভিনিউ বা আপনার সেলস যদি 100 কোটি টাকা হয় সেই ক্ষেত্রে আপনি আপনার রেভিনিউয়ের 1% আমাকে দিবেন, মানে 10 লক্ষ প্লাস 1 কোটি টাকা আমাকে দিতে হবে, মানে 1 কোটি 10 লক্ষ টাকা সে আমাকে ভাড়া দিবে। তখন এটাকে আমরা বলতেছি রেভিনিউ অর সেলস বেসড রেন্ট। এখন যে জিনিসটা আমরা স্কিপ করে আসছিলাম যেটা এই পরীক্ষাতে দেওয়ার চান্স খুবই কম, তারপর আমরা এটাকে দেখব। সো ফার্স্ট অফ অল আমরা প্যানেল এটা দেখি যেখানে ইন্টারেস্ট রেট রিস্ক টু লেন্ডার। সো এইখানে আমার কি হইতেছে আমরা দেখতেছি উপরে আছে ফিক্সড রেট মর্গেজ আর অ্যাডজাস্টেবল রেট মর্গেজটা এরকম আড়াআড়িভাবে কেটে গেছে। এইটা দ্বারা কি বুঝাইতেছে? এইটা দ্বারা বুঝাইতেছে যে লেন্ডার যে সে হচ্ছে বেশি ইন্টারেস্ট রেট, দ্য লেন্ডার টেক্স অন অল ইন্টারেস্ট রেট রিস্ক বিকজ দ্য বরোয়ার লকস ইন এ ফিক্সড রেট। মানে লেন্ডার হচ্ছে গিয়ে বেশি ইন্টারেস্ট রেটের রিস্ক নিচ্ছে, কারণ যেহেতু বড়োর একটা ফিক্সড অ্যামাউন্ট দিবে। আর এরকম যদি হয় হঠাৎ করে ইনফ্লেশন বেড়ে গেল 20% হয়ে গেল, কিন্তু বড়োয়ার যে ভাড়াটিয়া সে আমাকে দিচ্ছে 10%, তার মানে কি আমার এটা ইন্টারেস্ট রেট রিস্ক আমার বেড়ে যাচ্ছে, লেন্ডারের বেড়ে যাচ্ছে। আবার এআরএম অ্যাডজাস্টেবল রেট মর্গেজটা কীরকম, বড়োয়ার যেহেতু মার্কেটের সাথে অ্যাডজাস্ট করে দিচ্ছে, তার মানে কি এখানে তারও কিছুটা রিস্ক আছে, কিন্তু যে আমার হচ্ছে ভাড়াটিয়া তার কোনো রিস্ক নাই। তো এই জিনিসটা এই কারণে এরকম আড়াআড়িভাবে গেছে। খুবই আজাইরা এক্সপ্লেনেশন, স্যার এগুলো পড়ায়ও নাই আমাদেরকে। দেন হচ্ছে প্যানেল বি ডিফল্ট রেট প্রিমিয়াম। ডিফল্ট রেট প্রিমিয়াম হচ্ছে আমাদের ফার্স্ট অফ অল ফিক্সড রেট মর্গেজ ফিক্স, আর বড়োয়ারের কাছে যে ধার নিচ্ছে এই ক্ষেত্রে তার ডিফল্ট হয়ে যাওয়ার মানে দেউলিয়া হয়ে যাওয়ার চান্স খুবই কম থাকে। আর অ্যাডজাস্টেবল রেট মর্গেজে এইটা উল্টাটা হয়। আর আই গেস এইটা মনে হয় এখন আমাদের না পড়লেই সবচেয়ে ভালো হবে, এটা আমরা স্কিপ করলেই বেটার। এখন এটা তাহলে আমরা স্কিপ করি, এত কঠিনটা দিবে না স্যার মিডে।